প্রবলেমস অফ কোঅপারেটিভ সোসাইটি ইন বাংলাদেশের সমবায়ের সমস্যা। বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান সমস্যা হলো দারিদ্র্য। এরূপ সমস্যা মোকাবেলায় সমবায় সমিতি ব্যাপক অবদান রাখতে পারে, কিন্তু কিছু সমস্যার কারণে আমাদের দেশে সমবায় আন্দোলন খুব বেশি জোরদার ও কার্যকর হচ্ছে না। দেশের সমবায় সংগঠন বিদ্যমান সমস্যাগুলো নিচে দেওয়া হলো: জটিল গঠন প্রণালী, কমপ্লেক্স ইনফরমেশন প্রসেস। সমবায় সমিতির গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে 2001 সালের সমবায় আইন এবং 2007 সালের সমবায় বিধি অনুসরণ করতে হয়। তাছাড়াও এই সংগঠনের নিবন্ধন বাধ্যতামূলক। এই ক্ষেত্রে বেশ জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়। জটিল গঠন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কারণে অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষ এই ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেন। অদক্ষ ব্যবস্থাপনা, ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। সমবায় অধিকাংশ ক্ষেত্রে অদক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। পরিচালনার সাথে জড়িতদের উৎসাহিত করতে কোনো পরিশ্রমিকও দেওয়া হয় না। তাছাড়া সমিতি পরিচালনা নিয়োজিতদের প্রশিক্ষণের তেমন কোনো ব্যবস্থা থাকে না, ফলে অধিকাংশ ক্ষেত্রেই অদক্ষভাবে সমিতিগুলো পরিচালিত হয়। মোহাম্মদ জাফর ইকবাল 1952 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর পিতার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ, জননী আয়েশা আক্তার খাতুন। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায়। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তিনি তান্ত্রিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার সাহিত্যের বিজ্ঞানী বস্তুনিষ্ঠ ও মানবীয় কল্পনার সম্মিলন লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ সভা জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক চর্চ সম্রাট ও সূক্ষ্ম দুঃখ রচনার মাধ্যমে এই ধারার সাহিত্য তার প্রথম আবির্ভাব। তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠা বিজ্ঞানী ও স্বপ্নচারীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যে মানুষের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মে তিনি ডিপো নাম্বার 2, আমার বন্ধু রাশেদ এবং আমি টফু আর অন্যতম শ্রেষ্ঠ রচনা। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একজন সম্রাট, একছত্র সম্রাট। কল্পটনিক সুখ-দুঃখ রচনার মাধ্যমে এই ধারা সাহিত্য তার প্রথম আবির্ভাব। তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠা বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক এবং সাহিত্যিক বিজ্ঞানের বস্তুনিষ্ঠা মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে। মাতৃভূমি, মানুষ ও ধরণীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মে তিনি আইডল বা আদর্শ কিশোর উপন্যাস, ছোট গল্প রচনাতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কিশোর উপন্যাস 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসাবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হল। প্রথম প্রাণীটি বলল, এখানে প্রাণীর বিকাশ হয়েছে। হ্যাঁ, বেশ পরিণত প্রাণ। অনেক ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এককোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। দ্বিতীয় প্রাণীটি আরো একটু খুঁটিয়ে দেখে বলল, না, আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ কেন বলছো? তাকিয়ে দেখো কত ভিন্ন প্রজাতির প্রাণ। শুরু হয়েছে ভাইরাস থেকে। প্রকৃতপক্ষে ভাইরাস আলাদাভাবে প্রাণহীন বলা যায়। অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলে তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। তারপর রয়েছে এককোষী প্রাণী, পরজীবী, ব্যাকটেরিয়া, তারপরে আছে শাপলা, গাছপালা, এক জায়গায় স্থির, আলোক সংশ্লেষণ
নিজের নিজের খাবার নিজে তৈরি করে নিচ্ছে। পদ্ধতিটা বেশ চমৎকার। গাছপালা ছাড়াও আছে কীটপতঙ্গ। থাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে। তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। ডাঙ্গাতেও নানা ধরনের প্রাণী। কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভিতর আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে। কোথাও কোথাও প্রকৃতিতেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু সব আসলে বাহ্যিক। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। প্রথম প্রাণী বলল, আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলেছ। তুমি আরেকটু খুঁটিয়ে দেখো, এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো। প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিক বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা এবং ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এইটুকু হচ্ছে পার্থক্য। হ্যাঁ, দ্বিতীয় প্রাণীটি বলল, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটি সহজ নয়। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ হয়, মাঝে কোনো বৈচিত্র্য নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীল তিমি নিয়েও কাজ নেই। এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। গাছপালা নেওয়ার প্রয়োজন নেই, এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে বলে সাপ। সাপটি বেশ কৌতূহল উদ্দীপক, কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়। ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। ঠিকই বলেছ। তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। প্রথম প্রাণীটি বলল, আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে বলে পাখি, কি চমৎকার, আকাশে উঠতে পারে। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ, আমারও এটি পছন্দ, আমরা এই প্রাণীটিকে নিতে পারি। তবে কি? তবে বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয়, যার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? ঠিকই বলেছ। তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। এই দেখো, একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর, হলুদের মাঝে কালো ডোরাকাটা, এর নাম বাঘ। হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা থাকতে পছন্দ করে। একটা সামাজিক প্রাণী নিতে পারি না? কুকুরকে নিলে কেমন হয়? এরা একসাথেই থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণীটি বলল, এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে। প্রাণীটা নিজেই সক্রিয়তা হারিয়ে ফেলেছে। ঠিক বলেছ। গৃহপালিত প্রাণীগুলোর মাঝে সক্রিয়তা লোপ পেয়ে যাচ্ছে। এটা একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন। তৃণভোজী প্রাণী, তার অর্থ জানো কি? এদের দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময় এটা ঘাস লতা পাতা খেয়ে কাটায়। ঠিক বলেছ। আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না। আমার একটা জিনিস মনে হচ্ছে কি, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, সে প্রাণীটি নিলে কেমন হয়? কোন প্রাণীটির কথা বলছো? মানুষ। হ্যাঁ, দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিক বলেছ। এই দেখো, এরা শহর বন্দর নগর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই না, দেখো, এরা চাষাবাদ করেছে, পশুপালন করেছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখেছো। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি, তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছ বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ। বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছ? গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে ফেলছে দেখেছ?
এরই সবই কি মানুষ করেছে? হ্যাঁ, কি আশ্চর্য! আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। এরা এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, যুদ্ধ করে একজন আরেকজনের ধ্বংস করে ফেলছে, প্রাকৃতিকারা দূষিত করে ফেলছে। ঠিকই বলেছ। প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো, তারপর প্রথম প্রাণীটি বলল, না, মানুষকে নেওয়া ঠিক হবে না। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু এর মাঝেই শুধু যে নিজেদের বিপন্ন করেছে তা নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছেন। আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এই রকম স্বেচ্ছার ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে উঠে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি। এরাও সামাজিক, এরাও দল বেঁধে থাকে। এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ। এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থাও রয়েছে। কি সুশৃঙ্খল প্রাণী দেখেছ? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচন্ড জোর। নিজেদের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই। কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে। কোনো রকম অভিযোগ নেই। যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে অত্যন্ত সুবিবেচক। আগে থেকে খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশেহারা হয় না। অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা সেই ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। প্রাকৃতির অতটুকু ক্ষতি করেনি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে। পৃথিবীর একসময় এরাই নিয়ন্ত্রিত করবে। ঠিক বলেছ। তাহলে আমরা এই প্রাণীটাই নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটা নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। 2 জন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে আরেকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্র রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারাও গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করে। গুরুত্বপূর্ণ সংগ্রহ করেন। আমাকে একটি ইংলিশ গাইড দাও। এই বইটা রাখো। তাসফির, ইংলিশ গাইডটা দাও, এই বইটা রাখো। এবার নিচে দিবা, এবার নয়, এই ফাঁসি বেয়া এইবার। হ্যাঁ, বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে, যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়। যে শব্দে পুরুষ আছে বোঝায় তাকে পুরুষবাচক শব্দ, আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। The three cascade. The three cascade. Bashani went to Bedmont to visit Portia Brady Breast. Bashani went to Belmont to visit Portia greatly dressed. With many servants, Portia's father had died lately. Before his death, he had thought of an unusual plan to find a good husband for his daughter. He wanted a man to marry Portia for herself and not for her wealth. He had 3 caskets made, one of gold, one of silver, and one of lead. One of the casket and Portia in it the suitor who would first close the casket with the Portia would marry her.
mm, interesting place of Sri Lanka. There are several interesting places to visit in Sri Lanka. For example, Anuradhapura is the ancient capital of Sri Lanka. It is also the capital of King Ravana, who is a character Hindu legend. Then there is a Buddha National Park, which is full of wild animals like elephants, crocodiles, tortoises, leopards, etc. Besides, Hikkadu Hikkaduwai is famous for sea beach and coral. Finally, Dambula. Dambula has a pot cave temple, the biggest rustic rang of South Asia, iron wood forest, etc. Though Sri Lanka has an exciting place to visit, the Maldives. The Republic of Maldives is an island country in the Indian Ocean. It has a 1199 1199 is island that are clustered into 26 major atolls. An atoll is a coral reef or a spring of a closely spaced coral island. The national coral reefs of the Maldives are surrounded by the sea all around and stand out as a feral in the Indian Ocean. The Maldives is the eighth smallest country in the world with an area of only 30 square kilometers. It is the smallest Asian country in terms of population and size. People have been living on the island of the Maldives for nearly three 3,000 parts of the world: Asia, Arabia, Europe, and America to this island. The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka, who came to this island in the fourth and fifth centuries BC. In the 12th century, a desire from West Africa and Arab countries come to the Maldives. As a result, the Maldives, who were originally Buddhists, were converted to Sunni Islam in the mid-12th century. In 3044, Ibn Battuta, a famous Arab historian and scholar, traveled around the Maldives. In the 16th century, the Portuguese conquered the Maldives and ruled the country for 50 years. Although governed as an independent Islamic sultanate for most of its history from 1153 to 1968, the Maldives was a British colony from 1887 to 1965. Following independence from Britain in 1965, the Sultan continued to operate for another 30 years. On November 11, 1968, the Sultanate was abolished and reflected by a public, and the country assumed its present name. The Maldives is famous as a tourist destination because of its pleasant
pleasant weather, heavenly bays, and lagoons, a luxurious holiday resort, and the peace-loving people. The Maldives was ranked as the best country for beautiful birds and facilities for recreation in 2008. The Maldives is well known for being the lowest country in the world. Unfortunately, this small country with idyllic natural beauty is under threat from rising sea levels due to global warming. Most of the country is just 1.5 meters above sea level with the highest point of 2.3 meters. Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. When the power tsunami of 2004 hit the island national, many of the island dry part were flooded by the sea water. The government of the Maldives has begun to pursue land from nearby countries for wrestling in its people in case the island to go underwater. In order to highlight the threats of global warming to its low-lying island, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. That was the first ever underwater cabinet meeting in the world. The meeting took place about 5 meters underwater in a blue-green lagoon on a small island. While underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emissions. Countries of the world rely heavily on petroleum, coal, and natural gas for their energy sources. There are two major types of energy sources: renewable and non-renewable. Hydrocarbon or fossil fuels are non-renewable source of energy. Reliance on them poses real big problems. Past fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy. August fast as and the world eventually will run out of them. Secondly, they will become too expensive in the coming decades and too damaging for the environment. Thirdly, but the fossil fuels have direct polluting impacts on Earth environment, causing global warming. Construct renewable energy sources such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. Most renewable energy comes either directly in or indirectly from the sun. Sunlight or solar energy can be used for heating and lighting homes, for generating electricity, and for other commercial and industrial uses. The sun heat drives the wind, and this wind energy can be computed with wind turbines to produce electricity. Then the wind and the sun heats cause water to evaporate. When the water vapor turns into rain or snow and flows downhill into rivers on a stream, its energy can be captured as hydroelectric energy.
Along with the rain and snow, sunlight causes plants. Plants grow plants, produced biomass, which again can be trans fuels. Can be transferred into fuels. Such as firewood, etc. Identified by energy source of energy. Scientists have identified hydrogen as another form of renewable energy source. It is the most abundant element in nature, but it does not exist as separately as a gas. It is always combined with other elements such as with oxygen to make water. Hydrogen separated for another elements can be burnt as a fuel to produce electricity. Our Earth interior contains molten lava which gives off extreme heat. This heat inside the earth produced steam and hot water which can be trapped as a geothermal energy to produce electricity for heating homes, etc. I heard of solar energy and আমি পূর্বেই সৌরশক্তি জলশক্তি সম্পর্কে শুনেছি. I heard of solar energy and hydroelectric energy before. Bangladesh government has taken a solar energy development program in the Chattogram Hill Tract area. These projects are being financed by the fund allocated from the Hill Tract Ministry. However, the name of project is solar energy. It started operation on June 2006. It is constituted by two phases. The first phase has already been completed in Jurasiri area of Rangamati district. 4,000 solar panels have been installed there. Installation work of the second phase has also been taken up in Tansi Upazila of Bandarban district. Over 4,000 panels have been installed there within last 18 months. The total project includes 6,000 solar home system. Another solar electrification project is going on at Tansuni Upazila at Rangamati district. It consists of 6,000 solar home system. Huge electricity being produced from here in the national What are you reading, Raju? Tumi ki podcho English. Raju English. Uncle, a character of renewable energy sources. Kaka, Barua. Joja. I see. Do you know renewable energy? Energy is also called green energy. Green energy, green energy. No, uncle, I don't know. Nothing is there about green energy. Wallahi, renewable energy. Oh, yeah, I see. Yes, I have got the clue. Uncle, thanks a lot. I now understand the relation between the two pictures. In section, a green energy sources like a green global excellent. Why is renewable energy called green energy? Renewable energy is called green energy. Green energy because it helps us to keep the world গ্রিন নবায়নযোগ্য শক্তিকে সবুজ শক্তি বলা হয় কারণ এটি বিশ্বকে সবুজ রাখতে আমাদেরকে সাহায্য করে তো আমাদের দেশের সবুজ শক্তি নাথিং ইজ দেয়ার অ্যাবাউট গ্রিন এনার্জি ইন আওয়ার টেক্সট এই দ্যাট সম্পর্কে কোনো কিছু এই দাগের দেখো
What is hydro? কপিরাইট আইনের ধারণা কনসেপ্ট অফ কপিরাইট অ্যাক্ট একটি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মিস্টার এক্স ব্যবসায় যোগাযোগ নামে একটি বই রচনা করে প্রকাশ করেন। বইটি অল্প সময়ে বেশ খ্যাতি অর্জন করেন, কিন্তু কিছুদিনের মধ্যে কিছু প্রকাশক বইয়ের অনেক অংশ এবং বিভিন্ন ধারণা নকল করে আকর্ষণীয়ভাবে বাজারে ছাড়েন। মিস্টার এক্সের কাছে বইটি কোনো নিবন্ধন না থাকায় তিনি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেননি। ফলে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মেধা সম্পদ এখন অন্যের মেধা সম্পদ হিসেবে বাজারে প্রতিষ্ঠিত পেয়ে গেল। পরবর্তী তিনি বইটি নিবন্ধন করালেও বাজারে আর ভালো অবস্থান প্রশংসা অর্জন করেন। তিনি চিত্রগুলো নিবন্ধন করে নেন। কয়েক বছর পর তিনি একটি ম্যাগাজিন তার ওই চিত্রগুলোর একটি দেখতে পান। তিনি আইনের সাহায্য নিলে প্রতিষ্ঠানটি ন্যায্য ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। উপরের ঘটনা দুটি থেকে কপিরাইট নিবন্ধন করা ও নানা রকম পার্থক্য সহজে বোঝা যায়। ইংরেজি শব্দ কপিরাইটের বাংলা আবিধানিক অর্থ হল গন্তসত্ত্ব বা মেধাসত্ত্ব। ইংরেজি শব্দ কপিরাইট এর বাংলা আবিধানিক অর্থ হল গ্রন্থসত্ত্ব বা মেধাসত্ত্ব। কপিরাইট বলতে শিল্পী বা লেখকের বুদ্ধিভিত্তিক বা মেধা সম্পদের বিধিবদ্ধ অধিকারকে বোঝায়। সৃজনশীল ব্যক্তি বা তার মেধা ও মননশীলতা প্রয়োগ করে যা সৃষ্টি করেন তাকে মেধা সম্পদ বলে। কপিরাইটের সুবাদে অনুমতি ছাড়া অন্য কেউ তার লেখা বা কাগজকে কোনোভাবে নকল বা ব্যবহার করতে পারে না। কপিরাইটের চিহ্ন হলো সি এবং কিছু স্থানে বিকল্প হিসেবে ছোট হাতে সি লেখা হয়। গল্প, প্রবন্ধ, কবিতা, থিসিস, নাটক এবং অন্যান্য সাহিত্যকর্ম, চলচ্চিত্র, কোরিওগ্রাফি, কাজ, নাচ, ব্যালে প্রভৃতি, মিউজিক্যাল কম্পোজিশন, অডিও রেকর্ডিং, চিত্র বা পেন্টিংস আঁকা বা ড্রাইভিং, মূর্তি, প্রতিকৃতি, সফটওয়্যার এবং শিল্প, নকশা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রভৃতি কপিরাইটের আওতায় আসে। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারে একস্বচ্ছ অধিকার দেওয়া হয়। ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস অর্থনৈতিক অনুলিপি তৈরি বন্ধের ব্যাপারে রাজকীয় বিশেষ অধিকার প্রয়োগ করে সর্বপ্রথম লাইসেন্স বিধিমালা 1622 জারি করেন। 1710 সালে গ্রেট ব্রিটেনে সর্বপ্রথম কপিরাইট আইন প্রণয়ন করা হয়। এতে লেখকের পাশাপাশি প্রকাশকদেরও নির্দিষ্ট সময়ের জন্য অধিকার সংরক্ষণ বিধান অন্তর্ভুক্ত করা হয়। এই উপমহাদেশে সর্বপ্রথম 1912 সালে কপিরাইট আইন প্রণীত হয়। বাংলাদেশে কপিরাইট আইন 2000 প্রচলিত আছে। এছাড়া ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন 1952-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশে উক্ত চুক্তির বিধিমালাও মেনে চলতে হয়। কপিরাইট আইন অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকালীন ও মৃত্যুর পর 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে। প্রতি বছর 23 এপ্রিল সারা বিশ্বে আন্তর্জাতিক কপিরাইট দিবস পালন করা হয়। উইকিপিডিয়াতে বলা হয়, কপিরাইট ইজ দ্য লিগ্যাল কনসেপ্ট enacted by most government that grants the creator of an organization work exclusive right to its use and distributions, usually for a limited time. অর্থাৎ কপিরাইট হলো একটি বৈধ ধারণা যা সরকার কর্তৃক জারি করা হয় এবং যা মৌলিক বিষয় সৃষ্টিকারী উক্ত বিষয় বন্টনের ক্ষেত্রে সীমিত সময়ের জন্য একস্বচ্ছ অধিকার দেয়। অতএব লেখক, শিল্পীর মৌলিক ও সৃজনশীল সাহিত্যিক শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন ও ব্যবহারে একস্বচ্ছ ও বিধিবদ্ধ অধিকারকে কপিরাইট আইন বলে। কপিরাইট আইনের ধারণা ক্যারেক্টারিস্টিক্স অফ কপিরাইট অ্যাক্ট। কপিরাইট হল সরকারের দেওয়া এক ধরনের বিধিবদ্ধ অধিকার যার মাধ্যমে লেখক তার নতুন ও সৃষ্টিশীল সাহিত্য বা শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারে একস্বচ্ছ অধিকার লাভ করেন। কপিরাইটের যেসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তার নিচে উল্লেখ করা হলো: বুদ্ধিভিত্তিক সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানুষের মেধা, জ্ঞান, বৃদ্ধি ও গবেষণালব্ধ সৃষ্টিকর্মকে বুদ্ধিভিত্তিক সম্পদ হিসাবে ধরা হয়।
কপিরাইট হলো এই বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের হাতিয়ার। এর মাধ্যমে লেখক বা শিল্পী তার সৃষ্ট কর্মের উপর আইনগত অধিকার লাভ করে। উদ্ভাবকের স্বার্থ সংরক্ষণ, প্রেসার্ভিংস ইনোভেটর ইন্টারেস্ট। উদ্ভাবক বা মালিকের সৃষ্টশীল কাজের অধিকার নষ্ট হলে তিনি কপিরাইট আইনের আশ্রয় নেন। এর উদ্দেশ্য হলো তার সৃষ্ট কর্ম থেকে যেন তিনি ছাড়া অন্য কেউ আর্থিকভাবে লাভবান হতে পারে না। নির্দিষ্ট মেয়াদ, পার্টিকুলার পিরিয়ড। কপিরাইট আইন 2000 অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকালে প্রকাশিত কোনো কর্মের সাহিত্যকর্ম, নাটক, সঙ্গীত ও শিল্পকর্ম কপিরাইট তার মৃত্যুর জন্য 60 বছর পর্যন্ত বিদ্যমান থাকে। পুনরুৎপাদন অধিকার অক্ষুণ্ণ থাকে। সরকারি, স্থানীয় ও আন্তর্জাতিক কোনো সংস্থার ক্ষেত্রেও এই মেয়াদ একইভাবে বিদ্যমান থাকে। অধিকার ভঙ্গের শাস্তি, পেনাল্টি ফর ব্রেচ অফ রাইট। কপিরাইট ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ। কপিরাইট ভক্তকারীকে আইনের আওতায় এনে আইন অনুযায়ী শাস্তি ব্যবস্থা করা হয়। এই আইনে তাকে কারাদণ্ড বা অর্থদণ্ডে এমনকি উভয়দণ্ড দণ্ডিত করার বিধান রয়েছে। কপিরাইটের সত্ত্ব নিয়োগ, অ্যাসাইনমেন্ট অফ কপিরাইট। মালিক বা উদ্ভাবক তার অধিকার চুক্তির মাধ্যমে অন্যের কাছে হস্তান্তর করতে পারেন। যেমন একজন লেখক বা তার বই প্রকাশের জন্য যে কোনো প্রকাশের সাথে চুক্তি করতে পারেন। এটি কপিরাইটের সত্ত্ব নিয়োগ। এর উপর সত্ত্ব নিয়োগের মাধ্যমে প্রকাশক কপিরাইট আইনের আওতায় যাবতীয় অধিকার ভোগ করতে পারেন। ব্যক্তিগত সম্পদ, পার্সোনাল প্রপার্টি। এই আইন দিয়ে কোনো সৃষ্টকর্মের কপিরাইট যিনি মালিক, এটি তার নিজস্ব ব্যক্তিগত সম্পদ বলে গণ্য হবে। আইন অনুযায়ী তিনি তা ব্যবহার, বিক্রি, উন্নয়নের অধিকার হবেন। এই সম্পত্তি মালিকের অনুমতি ছাড়া ব্যবহার, পুনরায় উৎপাদন, প্রকাশ বা কোনো মাধ্যমে দেখানো যায় না। ঐচ্ছিক বিষয়, অপশনাল ম্যাটার্স। কপিরাইট করা যাবে না করার বিষয়টি স্বত্বাধিকারের সম্পূর্ণ ইচ্ছাধীন বিষয়। এক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। তবে কপিরাইট করা হলে কাজটি আইনগত বিভিন্ন সুবিধা লাভ করে। এতে স্বত্বাধিকারী আর্থিকভাবে বেশি উপকৃত হতে পারে। চুক্তিগত বিষয়, কন্ট্রাকচুয়াল ম্যাটার। কপিরাইট হলো সরকার ও আবিষ্কারকদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। নির্দিষ্ট নিয়ম কানুন বা আনুষ্ঠানিকতা পালন করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার অর্থ হলো সরকারের সাথে চুক্তি করা। এই চুক্তির শর্ত উভয় পক্ষের মেনে চলতে হয়। কপিরাইটের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের জন্য একটি কপিরাইট বোর্ড ও সদস্যদের সরকার নিয়োগ দেয়। উক্ত বোর্ড কপিরাইট আইনের বিধি মোতাবেক মিটিংয়ের স্থান ও সময় নির্ধারণ সহ যাবতীয় কার্যাবলী নির্ধারণ করে। উপরের বিষয়গুলো কপিরাইট আইনের অপরিহার্য বৈশিষ্ট্য। শিল্পী, লেখক ও প্রকাশক অন্যান্য সকলের এই আইনে প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেধা সম্পদ রক্ষার এগিয়ে আসা উচিত। কপিরাইট নিবন্ধন করার পদ্ধতি, প্রসেস অফ কপিরাইট রেজিস্ট্রেশন। দেশীয় বা আন্তর্জাতিক আইনে কপিরাইট নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, কিন্তু মালিকানা সংক্রান্ত বিরোধ এড়ানোর জন্য কপিরাইট নিবন্ধন করা জরুরি। বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন 2000 সংশোধিত 2005 ও কপিরাইট বিধিমালা 2006 অনুযায়ী কপিরাইট নিবন্ধনের পদ্ধতি নিচে বর্ণনা করা হলো। নিবন্ধনের আবেদন, অ্যাপ্লাইং ফর রেজিস্ট্রেশন। কপিরাইট নিবন্ধক নির্ধারিত ফরমে ফর্ম 1 7 ভাগে বা খণ্ডে একটি রেজিস্টারে সংরক্ষণ করেন। কপিরাইট নিবন্ধনের জন্য নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে ফি সহ নিবন্ধকের কাছে জমা দিতে হয়। সাধারণত নিজ হতে অথবা রেজিস্টার ডাকে আবেদনপত্র জমা দেওয়া যায়। আবেদনপত্রের বিষয়, কন্টেন্ট অফ অ্যাপ্লিকেশন। কপিরাইটের বিধিমালা তফসিল 1 এবং 2 এর অনুযায়ী আবেদনপত্রের নিচে বিষয়গুলো থাকতে হয়। আবেদনকারীর নাম, ঠিকানা ও জাতীয়তা, আবেদনকারীর স্বার্থের ধরন, সৃষ্ট কর্মটির প্রকৃত বিবরণ, সৃষ্ট কর্মের ভাষা ও শিরোনাম, লেখক বা প্রণেতার নাম, ঠিকানা ও জাতীয়তা। লেখক বা প্রণেতার মৃত্যু হলে মৃত্যুর তারিখ, ইতিমধ্যে সৃষ্ট কর্মটি প্রকাশিত হয়েছে কিনা তা। সৃষ্ট কর্মটি প্রথম প্রকাশনায় বছর, দেশ ও প্রকাশকের নাম, ঠিকানা ও জাতীয়তা। পরবর্তী প্রকাশনার ক্ষেত্রে প্রকাশের বছর, দেশ ও প্রকাশের নাম, ঠিকানা ও জাতীয়তা। কপিরাইট কর্মটির শিল্পকর্ম হলে
মূল কর্মটি কোথায় ও কার দখলে রয়েছে তার নাম, ঠিকানা ও জাতীয়তা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।